আমাদের নিয়মিত আয়োজন স্বাধীন আলাপে আপনাদের স্বাগত। সাথে আছি আমি রূপনুদ্দৌলা সোহেল। আজকের স্বাধীন আলাপে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল, গণতন্ত্রের সেতুবন্ধন নাকি নতুন রাজনৈতিক সংকট। এই বিষয়ে স্টুডিওতে আমাদের সাথে আলোচনার জন্য আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি। সাথে আরো আছেন মোহাম্মদ নিজামুদ্দিন, বিশিষ্ট সমাজ বিশ্লেষক। আমি প্রথমেই যাব মোহাম্মদ নিজামুদ্দিনের কাছে, জানতে চাইব কেমন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল এবং তার সফলতা এবং ব্যর্থতা কতটুকু। ধন্যবাদ। আজকের এই স্বাধীন আলাপে আমাদেরকে সংযুক্ত করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে 2024 সালের 5ই আগস্ট। পরবর্তী সময়ে একটি ছাত্র জনতার অভ্যুত্থানে, যে অভ্যুত্থানটি হয়েছিল জুলাই এবং আগস্টের একটি কোঠা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা এবং সারা বাংলাদেশের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইউনূস 8ই আগস্ট 2024 সালে এসে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। তিনি যখন এই বাংলাদেশে এসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তার পরবর্তী সময় 17 মাস অতিক্রম করে একটি নির্বাচনের ব্যবস্থা করেছেন। সেই নির্বাচনকালীন সময়ের যে বিষয়টি ছিল সেটা অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্ব নেয়ার বিষয় ছিল না। মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে তার নির্বাচন দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম, তিনি 5ই আগস্ট পরবর্তীতে যিনি এই বাংলাদেশের যে ছাত্রদেরকে ব্যবহার করে তিনি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি বিপ্লব ঘটিয়েছে, যেখানে বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ইভেন পুলিশদের যে বাহিনী, সেই পুলিশ হত্যা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের একটি অগ্নিসংযোগে পরিণত করেছে। তার সফলতার কথা আমরা কি বলবো, যা কিছুই করেছে সম্পূর্ণটুকু ব্যর্থ হিসেবে পরিণত হয়েছে। 17 মাস পরবর্তীতে তিনি একটি নির্বাচন দিয়েছেন। সেই নির্বাচনে আমরা দেখলাম একটি দলকে নিয়ে তিনি নির্বাচন করেছেন। 30 ভাগ মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, যেখানে একটি সরকার নির্বাচনে, সেই নির্বাচিত সরকার বর্তমানে রয়েছেন বিএনপি সরকার। তো এই যে তার ব্যর্থতা, যে তার যে নিরপেক্ষ একটি নির্বাচন দেয়া এবং সকল দলকে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার হাতে দিয়ে তিনি ক্ষমতা ছেড়ে দিবেন, কিন্তু তিনি তা না করে তিনি একটি গোষ্ঠীকে নিয়ে তিনি নির্বাচনে বিজয় করে দিয়ে তিনি তারপরে 1 বছরের যে ক্ষমতা, সেই ক্ষমতা তার ভিআইপি প্রোটোকলের মাধ্যমে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। আমি আপনার প্রশ্ন থেকেই জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে যেতে চাই। আপনার কাছে জানতে আমার প্রশ্নটা হচ্ছে যে নিজাম ভাই যেমন বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, এটা কি নির্বাচন ছাড়াই কি বিএনপিকে ক্ষমতা দিয়ে দিলেন বলে আপনি মনে করেন, না বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সেভাবে প্রেসার ক্রিয়েট করে বিএনপি ক্ষমতায় এসেছে? ধন্যবাদ রকম ভাই, ধন্যবাদ সহ-আলোচক নিজামুদ্দিন ভাই। আমাদের এখানে শুরুতেই আমি তার আলোচনার সাথে দ্বিমত পোষণ করছি। আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেক্ষাপটটা কিভাবে হয়েছে সেটা বাংলাদেশ সহ বহির্বিশ্বের সবাই দেখেছে। আর এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের যদি আলোচনা আসে, এটা একটা বহুমাত্রিক আলোচনা বিষয়। এই আলোচনার মধ্যে যেমন সরকারিও যে কিছু সফলতাও আছে, তাদের কিছু ব্যর্থতাও আছে। আমরা যদি শুধু ঢালাওভাবে বলি যে শুধু ব্যর্থ, সেটা যেমন ঠিক না, আর শতভাগ সফল সেটাও ঠিক না। ভাই এখানে উল্লেখ করছে জুলাই ও আগস্টের যে আন্দোলনটা, ছাত্র জনতার আন্দোলন, সেটা শুরুতে শুধু কোঠা আন্দোলনই ছিল। কোঠা আন্দোলন থেকে একটা পর্যায়ে এটা কিন্তু 1 দফা এবং সরকার পতনের আন্দোলন রূপ নিয়েছে। এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখনকার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শুধু সরকারি ক্ষমতা
ছেড়ে গেছে তা না, সরকারের সমস্ত অঙ্গ সংগঠন যেখানে যা আছে, ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে। সেটা নিয়ে আমি আজকের আলোচনার যেহেতু বিষয় না, আমি এই আলোচনায় যেতে চাচ্ছি না। ভাই আরেকটা বিষয় উল্লেখ করেছে যে বাংলাদেশের আলোচনায়, বাংলাদেশের নির্বাচনে 30% লোক অংশগ্রহণ করছে। এই তথ্যটা মোটেই সঠিক না। বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের একটা নির্বাচনে 100% ভোট কাস্ট হয় না। সেক্ষেত্রে বাংলাদেশের বিগত 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে 3টা নির্বাচন গেছে, এই 3টা নির্বাচনের যে ভোট কাস্টিং এর হার তার চেয়ে অনেক বেশি ভোট কাস্টিং ছিল। কিন্তু ভোট কাস্টিং এর চেয়ে যে বড় বিষয়টা ছিল সেটা হলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পেরেছে কি না। আমাদের বিগত 3টা নির্বাচনে আমরা দেখেছি, পক্ষান্তরে 4টা নির্বাচন যেটা সেনা সমর্থিত নির্বাচন ছিল। এই 4টা নির্বাচন যদি আমরা ধরে নিই, সেখানে কিন্তু এক ধরনের নির্বাচনগুলি সম্পূর্ণভাবে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণই ছিল প্রশ্নোত্তর। মানে এখানে সবাই এটাকে কেউ নির্বাচন বলে না, কেউ আমি দেবী বলছে, কেউ রাতের নির্বাচন বলছে, কেউ নিজস্ব প্যাটার্নের নির্বাচন বলছে। সেই নির্বাচন দিয়ে আসলে গণতন্ত্র রক্ষা হয় না। আসেন আমরা যে মূল আলোচনার বিষয়টা আসি, সেটা হলো যখন 5ই আগস্ট সরকার পতন হয়েছে, তখন এই দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না। সরকার যখন না থাকে তখন একটা রাষ্ট্রে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হয়। সেটা কিভাবে করবে? একটা নির্বাচিত সরকার হোক বা অনির্বাচিত সরকার যেখানে ছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে। তখন কি করবে? তখন ওই প্রেক্ষাপটে আলোক যারা আন্দোলনত লোক, ছাত্র জনতা ছিল, তাদের সমন্বয়, সেনাবাহিনীর সমন্বয় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। হ্যাঁ, সেই সরকারের কথা ছিল যে তারা খুব শর্ট সময়, আমাদের দলের পক্ষ থেকে ছিল যে 3 মাসের মাথায় আমরা আপনারা একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা চলে যাবেন। এই দেশে যারা নির্বাচিত সরকার, তারা দেশ পরিচালনা করবে। কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে সবসময় নির্বাচিত সরকারই হলে উত্তম পন্থা। সেই প্রেক্ষাপটে আমাদের এই নির্বাচনটা হতে অনেক দেরি হয়েছে। আর এই নির্বাচনের জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সহ আন্দোলনরত আরো যে দলগুলো ছিল, তারা সবাই ছিল যে নির্বাচনে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ধরনের সরকার আর আসেনি। যার জন্য যখন একটার পর একটা বিগত 3টা নির্বাচনে যখন মানুষের তাদের অধিকার পায়নি, তখন সেই ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে যেখানে ছিল, সবার কাছ থেকে সবাই অংশগ্রহণ এই আন্দোলনটা পরিচালিত হয়েছে। নির্বাচিত সরকার আসার আগে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলি খারাপ কাজ করেছে, অনেকগুলি ইলিগেল কাজ করেছে, দেশের বিরোধী কিছু চুক্তি করেছে, আবার পক্ষান্তরে কিছু ভালো কাজও করেছে। যেমন যেই নির্বাচনটা বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত ছিল, সেই নির্বাচনের পথে তারা আসছে। তারা একটা সুস্থ নির্বাচন পরিচালনা করছে। তারা এদেশের নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করছে। আচ্ছা, আমি আপনার প্রশ্ন ধরেই যাচ্ছি নিজাম ভাইয়ের কাছে। আচ্ছা, এই যে নির্বাচন নিয়ে বললেন আমাদের জাহাঙ্গীর ভাই, আসলে নির্বাচন কতটুকু সফল এবং সুষ্ঠু করতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার? আমি ধন্যবাদ জানাই আমার কাছে প্রশ্নটি করার জন্য। কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কথাগুলো আমি সম্পূর্ণই শুনেছি। আপনি জানেন, 5ই আগস্টের আগ পর্যন্ত একটি দাবি ছিল বাংলাদেশে, কোঠা আন্দোলন, ছাত্রদের যে কোঠার দাবি ছিল, সেই কোঠার জন্য আমাদের কিন্তু ওই সময় তখন সরকার কিন্তু সেই কোঠাকে বাস্তবায়নের জন্য যে রূপরেখা দেয়া ছিল সেগুলো করেছে। পরবর্তীতে এক দফা দাবি নিয়ে নামছে যে শেখ হাসিনার গদি থেকে বিতাড়িত করতে হবে, তাকে দেশ ত্যাগ করতে হবে, তাকে খুন করতে হবে, অত্যাচার করতে হবে। আমরা কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু এখন বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সংস্থার দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের কথা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। আমরা এতটুকু জানার সুযোগ আমাদের হয়েছে যে আজকে মানুষ, সারা বাংলাদেশের মানুষ বলে উঠেছে যে আগেই ভালো ছিল। এই কথাটা কেন বলতেছে? এই বলার উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনা যখন এই বাংলাদেশে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন মানুষ এই যে আজকে সারা দেশে হাহাকার, সেই হাহাকারটা ছিল না।
আজকে দেশে হত্যা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এটি কিন্তু ওই সময় ছিল না। আজকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু অর্থনৈতিক সংকট, আমাদের তেলের সংকট, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যে সংকট দেখা দিয়েছে, সেই সংকটের মূল বিষয় ছিল অন্তর্বর্তীকালীন সরকার তিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করা দরকার ছিল, সেই সময়সীমা নির্ধারণ না করে তিনি দেশে ছাত্রদেরকে দিয়ে আজকে বাংলাদেশের মুরব্বীরা রয়েছেন, মুক্তিযোদ্ধারা রয়েছেন, এই 1971 সালের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন, আত্মহুতি দিয়েছেন, তাদের গলায় কিন্তু মালা পরিয়েছেন, জুতার মালা দিয়েছেন, শিক্ষকদের নিরাপত্তা দেননি, মা বোনদেরকে নিরাপত্তা দেননি, নামাজ পড়া অবস্থায় ওই মাকে খুন করা হয়েছে। আপনি শুধু তাই নয়, আপনি যদি বলেন এক কথায় ইউনূস সরকারের শাসন আমল কেমন ছিল, আমি বলবো যে তার মতো একজন প্রতারক এবং দুষ্ট চক্র মানুষ, যাকে বলে সারা দেশের মানুষ সুদখোর, সেই সুদখোর ইউনূস দেশটাকে ধ্বংসে পরিণত করেছে। আমরা আজকের এই সমাজের মানুষ ভালো নেই, আমরা অর্থনৈতিক সংকট বাংলাদেশে এমনটা দেখা যায়নি। বাংলাদেশে এখন আপনি যে রাস্তায় হাঁটা শুরু করেন সেখানে কিন্তু ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। সেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সেই সুদি ইউনূস সৃষ্টি করেছে। মব ভায়োলেন্সের মাধ্যমে সেই মব থেকে মুক্তি কিন্তু এদেশে অনেকেই পায়নি। আপনি জানেন এই ঢাকা শহরে বিভিন্ন জেলার লোকজন এসে যখন পালানো শুরু করেছে 5 তারিখের পরে, তখন কিন্তু কিডন্যাপ নামের যে বিষয়টি আছে, সেখানে কিডন্যাপের মধ্য দিয়ে শত শত হাজার হাজার বেঁধে রেখে তাদের কাছে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে আপনি চুরি, ছিনতাই এগুলোর কথা বললেন, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার নাই, জনগণের রায় ভোটের মাধ্যমে যে বিএনপি ক্ষমতায় আসছে, তাহলে এখন এটা দেখার দায়িত্ব তো আর অন্তর্বর্তী সরকারের না। এখন কার কথা বলবেন আপনি? আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা নির্বাচন করেছে, বাংলাদেশের বৃহৎ একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তাদেরকে নির্বাচনের বাহিরে রেখে, আপনি বলবেন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা যদিও মনোনয়ন সাবমিট করেছে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। না, অংশগ্রহণ করেছে ঠিকই, কিন্তু তারা নির্বাচনে ভোট চাওয়ার জন্য জনগণের কাছে ভোট দোরা পৌঁছাইতে পারেনি, কারণ তারাও কিন্তু মব ভায়োলেন্সের শিকার হয়েছে। যে কারণে বাংলাদেশের জাতীয় পার্টি আপনি জানেন বিগত দিনে 20টি, 22টি, 18টি সিট পেয়ে বিভিন্ন সময় সরকারের সাথে যাদের সাথে জোট করেছে তাদের সাথে কিন্তু এভাবে এসেছে। কিন্তু এই নির্বাচনে আমরা দেখলাম জাতীয় পার্টির মতো একটি দল তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাও বাধ্য করা হয়েছে, সেখানে নির্বাচনে তাদের একটি আসনও জয়লাভ করতে পারেনি। তো আমি যে কথাটি বলতে চেয়েছি যে আপনি যদি বলেন ডক্টর ইউনূস তিনি এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাণিজ্য চুক্তি করেছে, তিনি এই বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে বিক্রি করার জন্য তার বিভিন্ন প্রতিষ্ঠান সে করেছে। যেমন আপনি তার যে সকল মামলা ছিল সেই মামলাগুলো সে উঠিয়ে ফেলেছে। সেই মামলার পরবর্তীতে তিনি বাংলাদেশের যে সকল উপদেষ্টাদেরকে নিয়ে সরকার গঠন করেছে, সেই উপদেষ্টার মধ্যে শিশু বাচ্চারাও অনেকে উপদেষ্টা হয়েছে, যারা শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে পেয়ে গেছে। আচ্ছা, আমি আবার আসছি আপনার কাছে, আমি যাব জাহাঙ্গীর আলম মালিক হাসান। আপনার কাছে প্রশ্ন, গতকালের পরিসংখ্যান অনুযায়ী 432 জন শিশুর মৃত্যু হয়েছে হামে। এর দায় কি অন্তর্বর্তী সরকারের, না বিএনপিকেও কি এর দায় নিতে হবে না? না, এটা আপনি যেটা বলছেন এই জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। প্রত্যেকটা শিশুই বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা শিশুর মধ্যে লুকিয়ে আছে আগামী ভবিষ্যৎ, এবং এই জন্য আমাদের দল, আমাদের গভর্নমেন্ট নিরলসভাবে কাজ করতেছে। এই যে হামের উপসর্গ বা টিকার ব্যর্থতা, এটা টোটালি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার বিগত সরকারের। কারণ আমাদের গভর্নমেন্ট মাত্র 2 মাস ক্ষমতায় আসছে। টিকা সাধারণত বাংলাদেশে উৎপাদন হয় না, এটা আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয়, আর আন্তর্জাতিক বাজার থেকে কেনার জন্য একটা টেন্ডার প্রসেস দরকার। এই টেন্ডার প্রসেসটা অনেকটা সময়ের সাপেক্ষের ব্যাপার থাকে। তবুও আমাদের এই বর্তমান সরকারের মাননীয় প্রাইম মিনিস্টার
স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য যারা দায়িত্ব আছে তারা এই টেন্ডার প্রসিডিউর বাইরে গিয়েও তারা এই খুব দ্রুত সময়ের মধ্যে আমের টিকা আমদানি করেছে এবং প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে আমের টিকা প্রদান করতেছে। কিন্তু বিগত ধরেন 2 বছরে তারা কোনো ধরনের আমের টিকা আনেনি। যেহেতু তার স্টকে আমের টিকা ছিল না বা অন্যান্য টিকা ছিল না, সেই টিকা তো শিশুরা পায়নি। যেহেতু পায়নি সেই হিসাবে সেই প্রবলেমটা, সমস্যাটা এখন তৈরি হয়েছে, এখন সেই উপসর্গগুলো দেখা দিচ্ছে। তো এই উপসর্গের দায়ভার কেন বিএনপির মাথায় আসবে? এটা যে বললো এটা একটা বোকামির কথা। এটা টোটালি হইলে ডক্টর ইউনূস সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের শুধু কি ইচ্ছা ছিল যে এই দেশটাকে কিভাবে খাবে। আমরা তারা শর্ট সময় আছে, যেই 18 বছর বা 17 বছর বয়সে আওয়ামী লীগ যে টাকা খেয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার চিন্তা করছে সে 18 বা 17 মাসে বয়সে সেই পরিমাণ টাকা খেতে হবে, সেই পরিমাণ দুর্নীতি করতে হবে। ভাই একটা কথা বলছে, খুবই ভালো কথা, যে শিশু উপদেষ্টা, যেই শিশু উপদেষ্টা যে সময় কোঠা আন্দোলন করছে তখন পর্যন্ত তাদেরকে আমরা স্যালুট দিই। তাদের তখন পায়ে ছিল স্বাভাবিক স্লিভার, তারপরে তারা কি দামি জুতা, ব্যান্ডের জামা কাপড়, নাস্তা করতে যাই দেবে হোস্টেলে, তাদের মতো লোক যখন এই ঘটনাগুলি। কিন্তু এই দিকে যে রাষ্ট্র শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, একটা শিশু একটা রাষ্ট্রের ভবিষ্যৎ। তাহলে আমাদের বিগত গভর্নমেন্ট যারা আমাদের, যখন আমরা বিএনপি সরকার পরিচালনা করছে, কোনোদিন তো কোনো টিকা শর্ট হয়নি। বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদান করা হয়েছে, প্রতিটা গ্রামে কেন্দ্র ছিল। তাহলে হয় পুরোটা দায় তত্ত্বাবধায়ক সরকারের, কিছুটা দায় হয়তো বা আওয়ামী লীগের। কেন আওয়ামী লীগের? তারা কতটুকু টিকা রেখে গেছে ওই পরিসংখ্যান তারা জানাই যায় না, থাকলে আরো থাকতে পারতো। আচ্ছা, আমি আপনার কাছে ফিরছি, আমাদের সময় প্রায় শেষ। আপনার কাছে আমি খুব সংক্ষিপ্তভাবে জানতে চাইবো যে তড়িঘড়ি করে যে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছেন, এর পেছনের গল্পটা কি? জাহাঙ্গীর ভাই আমার সাথে একমত হয়েছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ধ্বংস করেছেন, এটার সাথে বোধহয় জাহাঙ্গীর ভাই অনেক কিছুতেই একমত হয়েছেন। সেই বিষয়টি হচ্ছে 2024 সালের জুন মাসে 42,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে দেয়া হয়েছে। সেই 42,000 কোটি টাকার যে কয়েকটি প্রজেক্টের উপরে দেয়া হয়েছে, সেই প্রজেক্টের মধ্যে এই যে টিকাদান কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা সকলে আবেগ অনুভূতির জায়গায় একটি বাচ্চা হওয়ার পরে তাকে বড় করা, তাকে এই দেশের স্বপ্ন দেখানো, দেশের মানুষের ভাগ্যের জন্য তাকে তৈরি করা। সেই সময় সেই 10 মাস 10 দিন পরে যখন মায়ের কোলে শিশুটি আসে, সেই শিশুটি যখন 3 মাস 6 মাস 1 বছর হয়ে যায়, তখন কিন্তু তার শুরু হয় টিকার কর্মসূচির মধ্য দিয়ে তাকে টিকসই করে তৈরি করা। তখন 42,000 কোটি টাকা ওই সময় শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন। আপনি একটু সংক্ষিপ্ত করবেন। আপনার কাছে জানতে চাচ্ছি আমি, আমেরিকার সাথে যে অন্তর্বর্তীকালীন সরকার বাণিজ্য চুক্তি করেছে, এর পিছনের কোনো গল্প আছে? গল্প আছে, এই গল্পটাই আমি শুনতে চাচ্ছি। শুধু বলবো যে 42,000 কোটি টাকা সেই যে শিশু উপদেষ্টাদেরকে বলেছিলাম, যাদেরকে, তাদের পিছনে কারা ছিল, কোন পরাশক্তিরা কাজ করেছে, সে বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ নয় বিশ্বের সমগ্র জাতি জেনে গেছে যে কি উদ্দেশ্যে। এবং তিনি তার বিভিন্ন অডিয়েন্সে, বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন যে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকারকে পতন করা হয়েছে। তো আমি বলবো, আপনি যে কথা বলেছেন যে বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি সম্পর্কে তাও কিন্তু দেশবাসী সবাই জেনেছে। ইতিমধ্যে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অন্যান্য মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে যে কি হয়েছে, সে সম্পর্কে কিন্তু আমরা অবগত আছি। দেশকে বিক্রি করার যে ষড়যন্ত্র চলেছিল, যেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আমাদের মধ্যে, বাংলাদেশের জনগণের মধ্যে, স্বাধীনচেতা মানুষের মধ্যে মানে খুব ভয়ঙ্কর একটা বিষয় ছিল, দেশ বিক্রি করে দিচ্ছে কিনা ডক্টর ইউনূস। আমরা তা কিন্তু এই নির্বাচনের পরবর্তী সময় এখন কিন্তু বের হচ্ছে। সেই যে সকল উপদেষ্টারা আছে তারাও এখন স্বীকার করছে যে আমরা যে দেশ বিক্রি করেছি, সেই দেশ বিক্রি করার জন্য সেখানে একটা উপদেষ্টা বলেছেন, নুরজাহান, তিনি বলেছেন যে সেখানে যে এই বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির সময় সেখানে বিএনপি এবং জামাতের লোকজনের উপস্থিতি
নাকি সেই স্বাক্ষরিতই হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। এখন আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনার কাছে শেষ প্রশ্ন, নিজাম ভাইয়ের প্রশ্ন থেকে আমি প্রশ্ন করছি। উনি যে বললেন দেশ বিক্রির একটা চিন্তা ভাবনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, এরকম কোন চিন্তা ভাবনা এখন বিএনপি সরকারের কাছে আছেন কিনা এবং তাদের বিএনপি প্ল্যানিংটা কি? আচ্ছা, দেশ কেমন করে বিক্রি করা হয় এটা আমি জানি না, এবং ইন্টারন্যাশনালি ভাবে কোনো দেশের কাছে বিক্রি হয়েছে কিনা সেটা আমার জানা নাই। হ্যাঁ, তবে একটা জিনিস হয়েছে, যেটা ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিছু দেশ বিরোধী চুক্তি করেছে, কিন্তু বর্তমান জনবান্ধব জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের সরকার, এই চুক্তিগুলিকে কিন্তু পর্যালোচনা করতেছে। যতটুকু সম্ভব সেখান থেকে যদি যে চুক্তিগুলি আমাদের দেশ বিরোধী হবে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, কারণ তখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই। যে দল ক্ষমতায় নাই তার চুক্তি করার কোনো অধিকার থাকে না, আর এই চুক্তির সাথে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত না। আর আরেকটা জিনিসের পাশে আমি বলে রাখি, যেমন তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান মেবি 2 দিন আগে সে একটা ব্রিফ করছে যে আমি স্বাস্থ্য উপদেষ্টা ছিলাম, টিকা কেনা আমার দায়িত্ব ছিল না। তাহলে সে স্বাস্থ্য উপদেষ্টা, সে টিকা কেনা তার দায়িত্বে পড়ে না। তা কেমন ধরনের তখনকার দিনের এই উপদেষ্টাগুলো নিয়োগ হয়েছিল? তখনকার উপদেষ্টাগুলো নিয়োগ হয়েছিল সেটা এক ধরনের মপের মাধ্যমে। কাকে নেওয়া যায়, কে মপ করতে ভালো পারতেছে, কে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতেছে, তাকেই এনে উপদেষ্টা তৈরি করা হয়, বানানো হয়েছে। না, সেখানে তো বিএনপি সহ তো বিএনপি জামাত সব দলের সম্মিলিত ভাবেই তো উপদেষ্টা তৈরি করা হয়েছে। এটা সব দলে না, উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে। শুধু উপদেষ্টা পরিষদ তৈরি হইতে হবে সেই ক্ষেত্রে বিএনপি সম্মতি দিয়েছে। বিএনপির পোস্ট পজিশনধারী বিএনপির কোন লোক কোন উপদেষ্টা পরিষদে ছিল না। যদি থাকে আপনি বলেন যে এই লোকটা বিএনপির পোস্ট পজিশন। না, বিএনপির পোস্ট পজিশনে তখন ছিল না, কিন্তু এখন বর্তমানে তো বিএনপির মন্ত্রী আছে। না, কোনো মন্ত্রী নেই, উনি উপদেষ্টা ছিলেন। ডক্টর খলিলুর রহমানের কথা বলতেছেন, উনি ছিল নিরাপত্তা উপদেষ্টা। উনি একটা টাইমে পরে এসে যে চুক্তির বিরোধিতা, এবং আপনারাও বলেছিলেন তখন খলিলুর রহমান সাহেব যে আমেরিকান সিটিজেন, উনি বাংলাদেশের নাগরিকত্ব নাই। তাহলে এখন আপনারা ওনাকে আমেরিকান সিটিজেন একজনকে কিভাবে পররাষ্ট্রমন্ত্রী করা হলো সে বিষয়ে সংক্ষিপ্তভাবে নিজাম ভাই একটু বলে শেষ করে দিবেন। বিষয় হচ্ছে, এটা একেবারে সহজ একটা বিষয়, যে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস বাংলাদেশে নিজেই যখন স্বীকার করেছেন এবং সবাই আমরা জেনেছি যে তিনি একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এসেছে, যে মবের নায়ক ডক্টর ইউনূস, উনি বিশ্বব্যাপী একটা মানুষ। উনি তখন এই যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এগুলো তাদের আগের থেকে একটা ডিজাইন করা ছিল, কাদেরকে কাদের করতে হবে, কারা তার নিয়ন্ত্রণে থাকবে, সে দেশ থেকে অর্থ পাচার করবে, সেই নিয়ন্ত্রিত ব্যক্তিদের মধ্যেই খলিলুর রহমান একজন। এটা আমি মনে করি যে আপনি বলেছেন যে বিএনপি জামাত, আমি বলবো যে এখানে ডক্টর ইউনূস তখন সমন্বয় করেই এই উপদেষ্টাগুলো নিয়োগ দিয়েছিলেন। তার মধ্যে খলিলুর রহমান অত্যন্ত একটি ধুরন্ধর ব্যক্তি। তিনি দেশকে, যে আমি বলছি যে বিক্রি করার জন্য যে বিষয়টি আপনি দেখেছেন, এখন অঙ্গরাজ্যে পরিণত করার জন্য বাংলাদেশকেও একটা স্টেট বানাতে চাচ্ছে আমেরিকার এজেন্ট হিসেবে। আমরা বলবো এই স্বাধীনতা বাংলাদেশ 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা আশা করব এই বাঙালি জাতি, স্বাধীন চেতনার মানুষগুলো অন্ততপক্ষে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের যারা সৈনিক রয়েছেন তাদের মূল্যায়ন, তাদের যথার্থ অধিকার এই বাংলাদেশের জনগণ দিয়েছে এবং আগামী দিনও তাদেরকে প্রশ্ন তুলছে যে বাংলাদেশকে অঙ্গরাজ্য পরিণত করা। আমরা এই অঙ্গরাজ্য হওয়াটা দেখেছি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এটা আমাদের সারা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যে পত্রিকা জার্নাল তারা মনে করতো যে বাংলাদেশটা হলো ইন্ডিয়ার একটা সাবকন্টিনেন্ট বা অঙ্গরাজ্য। এবং আমাদের তখনকার দিনের অনেক মন্ত্রী
অনেক দায়িত্বশীল লোকেরা বিভিন্ন মন্তব্য থেকে আমরা এগুলি প্রমাণ পেয়েছি। কোনো কোনো মন্ত্রী বলছে যে ইন্ডিয়া বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক, কোনো কোনো মন্ত্রী বলেছে ছোট ভাই বড় ভাই সম্পর্ক, কেউ কেউ বলেছে এবং যে দিল্লির কাছ থেকে আমরা সিগন্যাল পেয়ে গেছি, আমাদের কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, কেন্দ্রে আছে বিজেপি, তারা আবার অঙ্গ রাজ্যে আসছে। আমাদের এই বাংলাদেশেও তখনকার দিনে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা শুধুমাত্র বিজেপির একটা, আমরা মনে করছি যে বিজেপির একটা অঙ্গদল ছিল, তারাই এখানে পরিচালনা করছে দেশটাকে। কিন্তু এখন এই প্রেক্ষাপটে আপনি কোন প্রেক্ষাপটে কিভাবে মনে করতেছেন যে একটা অঙ্গরাজ্য হচ্ছে? কাদের অঙ্গরাজ্য হচ্ছে? এটা তো কোনোভাবেই আসে না। মনে হচ্ছেন যে যেমন ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্ব সম্পর্ক, সেটা আপনারা না ভাই, ভারতের সাথে বাংলাদেশের কখনোই বন্ধুত্বের সম্পর্ক তখন ছিল না। তখন ছিল পূর্ব আর ভিত্ত, এরকম ছিল। বন্ধুত্ব এখন হচ্ছে। আমরা পররাষ্ট্রনীতিটা এভাবে হয়, উইন উইন সিচুয়েশন। আমি কি দেব, আমাকে কি দিবে, তখন শুধু দিচ্ছি। তখনকার প্রাইম মিনিস্টার ওপেনলি বলেছে, সংবাদ সম্মেলনে বলছে, সংসদে বলছে যে ইন্ডিয়াকে আমরা যা দিয়েছি তা কোনোদিন তারা শোধ করতে পারবে না। তাহলে আমরা কি কি দিয়েছিলাম, কি কি দেওয়া বাকি রাখছিলাম? একটা প্রাইম মিনিস্টার কখন বলতে পারে যে আমরা যা দিছি আর দেওয়ার কিছু না, তাদের দেওয়ার পালা? বাংলাদেশে সেটা কিন্তু তারা বলছে, আমরা বলি না। চিনি থেকে শুরু করে বা এটা আমদানি করতে হয়, এটা ফ্রি আসে না। আপনার তেল, মরিচ, পেঁয়াজ, রসুন, ইয়েস, এটা একটা বাণিজ্যের পার্ট। আমি টাকা দিচ্ছি, আপনি আমাকে পণ্য দিচ্ছেন। হ্যাঁ, 5 তারিখের পর ইন্ডিয়া অনেক কিছু বন্ধ করে দিছে। তার মানে কি বাংলাদেশে পেঁয়াজ আসে নাই? বাংলাদেশে মরিচ আসে না? আসছে। কিন্তু এটা হলো একটা বিজনেসের পার্ট। আপনি পরিসংখ্যান খুঁজে দেখবেন যে ইন্ডিয়ার 3য়তম বাণিজ্য হয় বাংলাদেশের সাথে। বাংলাদেশের বিশ্বের প্রত্যেকটা দেশে বাংলাদেশের এই বাণিজ্য বাংলাদেশের বেশি হয়। বাংলাদেশ আর্ন করে, রেমিটেন্স আর্ন করে, বিভিন্নভাবে আর্ন করে, বা কোনো কিছু পোশাক রপ্তানি করে আর্ন করে, আদার্স ইন্ডিয়া রপ্তানি করে আর্ন করে। একমাত্র ইন্ডিয়া যেখান থেকে শুধু আমরা আমদানি করি। সবকিছু আমদানির ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয় যে ফার্স্ট প্রাউড ইন্ডিয়া। না, আবার ইলিশগুলো আমরা রপ্তানি করি না, ইলিশ আচ্ছা, আমাদের সময় শেষ। আমি শেষ করতে হচ্ছে, আমাদের আর সময় শেষ। আলোচনায় শেষ বলে কিছু নেই, তবুও আজকের মতো স্বাধীন আলাপ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী মঙ্গলবার আবার কোনো নতুন আলোচনায়, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন।